হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেট 6 নিয়ে এসেছি। সেট 6 পার্ট ওয়ান ক্লাস দিব তোমাদের সেট 6 থেকে। তোমাদের যে বইটা আছে এবিটিএ টেস্ট পেপার 2025-2026, এই বইটা বের করো। যে এবিটিএ টেস্ট পেপার, এই বই থেকে তোমাদের যে করাবো। তোমরা পেজ নাম্বার চলে যাবা। দেখো, এটা নিয়েছি 193 পাতায় সেট 6 আমরা নিয়ে চলে এসেছি পার্ট 1। আমরা 1 থেকে 4 নম্বর প্রশ্নগুলো করাবো, এমসিকিউ এবং এসএকিউ। তো আমরা দেরি করবো না বেশি, আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে 300 টাকার 5 বছরের সরল সুদ দেওয়া আছে, 165 টাকা হলে সুদের হার কত হবে। আচ্ছা, এখানে আমাদের সরল সুদটা দেওয়া আছে 300 টাকা, আসলটাও দেওয়া আছে, সময় 5 বছর। আমরা করাবো 1 নম্বর। আমরা কি জানি? আমরা জানি সুদ সমান সমান আয় হচ্ছে সুদ, আয় সমান সমান পিটি আর বাই 100। ঠিক আছে, সরল সুদের সূত্র। এখানে সুদ 165 টাকা বলেছে, আসল 300 টাকার। এখানে আমরা 300 বসাই দিব, সময় 5 বছর, 5 আর আর এর মানটাই বের করতে বলেছে, আরটা রেখে দিলাম, নিচে 100 বসিয়ে দিলাম, শূন্য শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 5 3 15, 5 3 15, 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 একে 3। তাহলে তোমরা আর এর মানটা দেখতে পাচ্ছ কত বলো? 11। তাহলে আমরা 11% আমরা লিখে দেবো। দেখো 11%, যেটা অপশানটা আমরা ডি নম্বরটা দেখতে পেলাম। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা, দীঘা সমীকরণ দেওয়া আছে, এই দীঘা সমীকরণ একটি বি শূন্য হওয়ার শর্ত। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বরটা। এই দীঘা সমীকরণে একটি বি শূন্য কখন হবে? যখন সিটা শূন্য হবে। দেখো, সিটা যদি শূন্য হয়ে যায় তাহলে এস স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যাল টু 0। সি নাই, সিটাকে শূন্য ধরে নিলাম, সিটাকে আমরা শূন্য ধরে দেখাচ্ছি। তো দেখো, এখানে একটি বি শূন্য পেয়ে যাবা সি যদি শূন্য হয়। কি করে? দেখো, এক্স কমন নিয়ে নাও, তাহলে এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। এখান থেকে বলতে পারবো হয় এক্স ইজিক্যাল টু 0, তাই তো, এই এক্স ইজিক্যাল টু 0, আর অথবা দিয়ে এখান থেকে একটা এক্সের মান পাবো, এখান থেকে তোমরা মাইনাস বি বাই এ পাবা। তো দেখো, একটি বীজ তো শূন্য পেলাম, কখন পেলাম? যখন সিটা শূন্য। তো সি শূন্য হতে হবে, দেখো সেটা আমাদের সি নম্বর অপশানে আছে, এই সিটাকে শূন্য হতে হবে, ধ্রুবক পার্টটা থাকবে না। 3 নম্বর প্রশ্ন, এখানে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র আমরা পরের পেজে চলে যাবো। পরিকেন্দ্র দেখো, এখানে ও যদি হয় 194 পেজে ও হলে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি এর মান কত হবে? ভালো প্রশ্ন। দেখো, তো এখানে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র আমরা তৈরি করব। আমরা করাচ্ছি এটা 1-3 নম্বরটা। আচ্ছা, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র যখন বলেছে এ বি সি, তাহলে একটা পরিবৃত্ত তৈরি হবে। পরিকেন্দ্র থাকা মানে পরিবৃত্ত আছে। আমরা এই ত্রিভুজটির পরিবৃত্ত তৈরি করছি। দেখো, এইভাবে তোমরা একটি পরিবৃত্ত তৈরি করে নিবা, আর পরিকেন্দ্র বিন্দুটা এখানে নিয়ে নিলাম। আমাদের বলেছে কোন, আচ্ছা পরিকেন্দ্র ও বলে দিয়েছে, আমরা এর নাম ও দিয়ে দিলাম। আমাদের দেখো, এখানে কোণ ওবিসি বলতে এইদিকে যোগ করো, এই যে ওবিসি মানে এই কোণটা, আর কোণ বিএসি মানে এই কোণটা বিএসি, এই দুটো করে যোগফল এর মানটা কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, আমরা বের করে নেব এই দুটো করে যোগফল। তার আগে অঙ্কন করি, আমরা এই যে ওসি যোগ করে দেব। তাহলে এখানে দেখো, এই যে বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। আমরা কি জানি? একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, এটা আমাদের 2 কোণ বিএসি হয়ে যাবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা পেয়ে যাব। এখন আমরা কি করব? এখন এই যে ত্রিভুজটা আছে না, বিওসি ত্রিভুজের, এই দুটো বাহু কিন্তু সমান হবে, ও বি সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে।
এখন এই ত্রিভুজের এই যে বিওসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি দেখাবো আমরা। ও বিসি কোণ প্লাস বি কোণ, আচ্ছা ওসিবি দেখে দিলাম, ওসিবি প্লাস কোণ বিওসি। তো যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তোমরা জানো 180 ডিগ্রি। আচ্ছা এখন দেখো দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান। তাহলে আমরা করব কি, এখন কোণ ওবিসি রেখে দিলাম, আর ওসিবি আর কোণ ওবিসি তো সমান, তাহলে এই কোণের জায়গায় আমরা কোণ ওবিসি লিখতে পারবো। এখানে আমরা কোণ ওবিসি লিখে দিলাম, যেহেতু দুটো কোণ সমান আছে। ওকে, মানে এখান থেকে যে জায়গায় আমি যে বলে দিই দুটো বাহু সমান বলে এখানে কোণ ওবিসি সমান সমান হবে কোণ ওসিবি। এটা যে কোনো ত্রিভুজের ধর্ম, ক্লাস 8-এর উপপাদ্য। আচ্ছা এবার এখানে দেখো এর মানটা বসাবো, কোণ বিওসির মানটা আমরা এই যে বের করে রেখেছি 2 কোণ এ বিএসি, এখানে 2 কোণ বিএসি বসিয়ে দিলাম 180 ডিগ্রি। ওবিসি যোগ করো, 2 কোণ ওবিসি 2 কোণ বিএসি 180 ডিগ্রি। আচ্ছা 2 দিয়ে ভাগ করে দাও, ওবিসি বিএসি, এটা 2 দিয়ে ভাগ করলে এটা 90 ডিগ্রি যাবে। এটাই কিন্তু বের করতে বলেছিল, কোণ ওবিসি প্লাস কোণ বিএসি এদের যোগফল কত, 90 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সার 90 ডিগ্রি। দেখো বি নম্বর অপশনটা মিলেছে। 4 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। আচ্ছা এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। তো দেখো ক্ষুদ্রতম মান আমরা দেখাবো। একের 4 নম্বর। তাহলে দেখো এখানে sec স্কোয়ার থিতা প্লাস cos স্কোয়ার থিতা, তাই তো, এর ক্ষুদ্রতম মান দেখাতে বলেছে। তাহলে আমরা কাজ করি, থিতার মানটা আমরা ধরো 30 ডিগ্রি নিয়ে নিচ্ছি। প্রথমে থিতার মান 30 ডিগ্রি নেব, 60 ডিগ্রি নেব, ঠিক আছে, 0 ডিগ্রি নেব, 90 ডিগ্রি নেব। এই মানগুলো আমরা পরে দেখব, এই মানগুলো বসিয়ে দেখব কখন আমাদের সবচেয়ে ছোট মানটা আসছে। এর ক্ষুদ্রতম মানটা দেখাতে বলেছে। প্রথমে 30 ডিগ্রি নিয়ে দেখাচ্ছি, sec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cosec স্কোয়ার 30 ডিগ্রি। সেখানে যদি সরল করে দেখো, sec 30 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে। আচ্ছা sec 30 ডিগ্রির মান জানার আগে তোমাদের জানতে হবে sec কার উল্টো, cos-এর উল্টো, cos 30 ডিগ্রির মান কত। আচ্ছা cos 30 ডিগ্রির মান জানতে গেলে sin 60 ডিগ্রির মানটা জানতে হবে। ওকে, sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রির মানটা হয় sin 60 ডিগ্রির মানটা ঘুরে এসে। sin 60 ডিগ্রির মানটা আগে জানো, sin 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2 হবে। sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রির মানটা সমান হয়, cos 30 ডিগ্রির মান পেয়ে গেলাম √3/2, আর cos 30 ডিগ্রির মান √3/2 হলে sec 30 ডিগ্রি কত হবে, cos-এর উল্টো sec হয়, তাহলে এখানে 2/√3 হয়ে যাবে। তাহলে এভাবে মানগুলো তোমরা তৈরি করতে পারবা। cosec 30 ডিগ্রি, আচ্ছা সাইনের উল্টো cosec, sin 30 ডিগ্রি 1/2, তাহলে cosec কত হবে, cosec 30 ডিগ্রি 2 হয়ে যাবে, তার হোল স্কোয়ার। এটা 4 3 4, 3 লসাগু 4, 4 থেকে 12, 16/3। সেই মানটা 16/3 পেলাম। আচ্ছা এবারে আমরা এটা বসালাম, কত বসালাম, থিতার মানটা 30 ডিগ্রি। আচ্ছা আমরা এখন কি করব, থিতার মানটা যদি 60 ডিগ্রি নিই, sec 60 ডিগ্রি প্লাস cosec স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, cosec 60 ডিগ্রি। তোমরা এই মানগুলো বসিয়ে সরল করবা, দেখবা 16/3 পাবা, একই মান পাবা, ঠিক আছে। আচ্ছা এটাও কিন্তু একই মান পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা দেখো, আমরা যদি নিই এখানে 45 ডিগ্রি, আচ্ছা এখানে 45 নেওয়া হয়নি, আমরা থিতার মানটা 45 ডিগ্রি নিয়ে নেব। এখন আমরা বসাবো sec স্কোয়ার 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর cosec স্কোয়ার 45 ডিগ্রি। চলো 45 ডিগ্রির মানটা বসে সরল করি। আচ্ছা sec 45 মান, cos 45 ডিগ্রির মান হয় 1/√2, তাহলে sec কত হবে, এটা হবে শুধু √2 হবে, তার হোল স্কোয়ার। cosec 45 ডিগ্রি, দেখো sin 45 ডিগ্রির মানটা হয় 1/√2, তাহলে এটা √2 হবে উল্টো করে। এটা আমাদের 2, এটা আমাদের 2, এটা যোগ করো 4,
তাহলে এখানে দেখো এই যে মানটা, এই মানটা কিন্তু এটা কিন্তু লক্ষ্য করো এখানে, এটা যে আমাদের পেলাম 16/3, এটা যদি বলি এটা এই মানটা কিন্তু 4-এর চেয়ে বড় আছে, এই মানটা 4-এর চেয়ে বড়, এটা কিন্তু 4। ওকে, পরের মানগুলো বসাও। ধরো আমরা থিতার মান যদি 0 নিই, sec 0 মান তো 1 হয়, কিন্তু cosec 0 মান অসংজ্ঞাত হয়ে যাবে, তখন এদের মানটা অসংজ্ঞাত দাঁড়িয়ে যাবে। একইভাবে 90° মানটা অসংজ্ঞাত পেয়ে যাবা। তাহলে 0° মান নিলে অসংজ্ঞাত, 90° মানটা নিলে অসংজ্ঞাত থিতার মানটা। তাহলে আমাদের দেখো 30°, 60° আর 45 এদের মানগুলো পাওয়া যাচ্ছে। তো এদের মানগুলো দেখে সবচেয়ে যে আমরা ছোট মান, ক্ষুদ্রতম মান কোথায় পেলাম, আমরা কিন্তু এখানে পেয়েছি, এই যে sec 45 মানে 45 মানটা। তাহলে 45 মানটা বসে কত পেয়েছি, 4 পেয়ে গেছি না। তাহলে এই যে রাশিটা বলেছিল, এই রাশিটার ক্ষুদ্রতম মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 4 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এখানে 4 হবে। ওকে, পরের প্রশ্নটা আমরা চলে আসবো। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, দুটি গোলক, আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ r1 নিলাম, r1, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা r2 নিয়ে নিলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে দেখো, গোলকের বক্রতল 4π r1² / 4π r2², এই হয়ে গেল দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, যেটা বলে দিয়েছে 1:4, 1/4। 4π 4π কেটে দাও। তাহলে আমরা যদি এখানে r1/r2 তার হোল স্কয়ার করি, এটাকে 1/2 করে হোল স্কয়ার করতে পারবো। পাওয়ারগুলো মিলে গেছে, তো মূল সংখ্যা সমান করে দাও। তাহলে এখানে r1/r2 = 1/2 পেয়ে যাবে। এবার আয়তনের অনুপাত বলেছে। আয়তন দেখো, গোলকের আয়তন 4/3 পাই r1³ = 4/3 পাই r2³, এই যে আয়তনের অনুপাত। আচ্ছা, একই জিনিসগুলো আমরা ভ্যানিশ করতে পারবো। তাহলে এখানে আমাদের রয়ে যাবে এই যে r1³ = r2³, একে আমরা বাই করে দিলাম, বাই করে আমরা r1/r2 তার হোল কিউব এভাবে করে দিতে পারবো। r1/r2 মানটা হাফ, 1/2 তার কিউব, এটা 1/8 পেয়ে যাবা। তাহলে দেখো 1:8 পেয়ে গেলাম আমরা। তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত 1:8, এটা কিন্তু আমাদের অ্যান্সার 1:8। দেখো অপশানে, এটা বি নম্বর অপশানে মিলছে। পরের প্রশ্ন, এরপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা। এই যে আমাদের দেওয়া আছে, দেখো সংখ্যাগুলো দেওয়া আছে, এই তথ্যের সূত্র না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত। আচ্ছা, মধ্যমা বৃদ্ধি, তাহলে আমরা কি করব, সূত্র না থাকলে মধ্যমা কত আর সূত্র থাকলে মধ্যমা কত, এভাবে কিন্তু আমরা মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখাচ্ছি সূত্র থাকলে মধ্যমা কত হবে। আমরা করাবো 1-এর 6 নম্বর প্রশ্নটা। আমরা লিখব 17, 17 থাকলে, 17 যদি থাকে, 17 থাকলে মধ্যমা। আচ্ছা, আমাদের এই যে তথ্যগুলো আছে, তথ্যগুলো যদি ছোট থেকে বড় আকারে সাজানো না থাকে, তো তথ্যগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তোমরা এখানে দেখো তথ্যগুলো কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানোই আছে। তো যাই হোক, তাহলে আমাদের সাজানো আছে, আমরা 17 থাকলে মধ্যমা আমরা বের করছি। দেখো তো কটা সংখ্যা আছে এখানে, এখানে সংখ্যা আছে, সংখ্যাগুলো আমি একটু লিখছি। প্রথমে 10, তারপর আবার 10, 11, 13, 15, 17, 19, 17 রেখে আমরা মধ্যমা বের করছি। সংখ্যা আছে দেখো, এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মধ্যে একজন পাবো, মানে এই যে এদিকে 3 জন, এদিকে 3 জনকে বাদ করো, মধ্যে 13, তাহলে 17 রেখে মধ্যমা আমরা কিন্তু 13 পেয়ে গেলাম মধ্যমা। এবার আমরা দেখাবো 17 না থাকলে, 17 না থাকলে মধ্যমা, 17 না থাকলে মধ্যমা। দেখো 17 যদি না থাকে, তাহলে এই 17টা বাদ দিয়ে দাও, মানে এখন 10, 10, 11, 13, 15, 17 নাই, তাহলে 19 লিখে দিলাম। আচ্ছা, তো 17 না থাকলে মধ্যমা দেখো,
এখন আমাদের সংখ্যাগুলি কিন্তু জোড় সংখ্যা হয়ে গেছে, 1 2 3 4 5 6, টোটাল সংখ্যা 6টা আছে। তাহলে এদিকে 2 জন, এদিকে 2 জন বাদ দিলে মধ্যে 2 জন, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তখনই মধ্যমা পাবো। 11 যোগ 13/2। এই দেখো 17 না থাকলে মধ্যমা এটা যদি তোমরা যোগ করো, তাহলে এখানে যোগ করে পাবা এটা 4, এটা 2, 24/2। এটা কাটাকাটি করে আমরা 12 পেয়ে গেলাম। তো দেখো তো, তাহলে এখানে আমাদের যেটা পাওয়া গেল যে 17 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পায়। 17 না থাকলে মধ্যমা যে বৃদ্ধি পায়, দেখো 17 না থাকলে মধ্যমা 12, তাহলে 17 থাকলে মধ্যমা 13, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে মধ্যমা যে বৃদ্ধি পায়, আগে ছিল 13, এখন হলো 12, তাহলে আমাদের কিন্তু দেখো 1 বৃদ্ধি পেয়েছে, তাই না। আচ্ছা এখানে দাঁড়াও, আমাদের একটু মিস্টেক হচ্ছে, এই জিনিসটা যে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি, মানে এটা থেকে বাদ দিতে হবে, উল্টো করে দিলাম। আমাদের করতে হবে যে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাই, তো তাহলে 17 না থাকলে মধ্যমা 12, আর 17 থাকলে মধ্যমা 13, তাহলে আমাদের কিন্তু 12 থেকে 13 বিয়োগ দিতে হবে, কারণ 17 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায় সেটা কিন্তু বলেছে কথাটা। ওকে, 12 থেকে 13 বাদ দিবা, মানে এটা থেকে এটা বাদ দিতে হবে। 17 থাকলে মধ্যমা এটা, আর 17 না থাকলে মধ্যমা এটা, আর 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কতটা, তাই না, সেইভাবে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে 12 - 13, এটা বিয়োগ করে দেখো -1 পেয়ে যাবে, তাহলে বৃদ্ধি পাবে কিন্তু -1। অ্যাকচুয়ালি বৃদ্ধি তো পাচ্ছে না, আমাদের কিন্তু কমে যাচ্ছে, কিন্তু বৃদ্ধির কথা বলেছে বলে এখানে কিন্তু -1 হবে অ্যান্সারটা, মানে অপশন আমরা ডি নাম্বারটা দেখতে পাচ্ছি, ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে আসবো। 2 এর প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। দেখো এই প্রশ্নটা ভালো আছে, আজকে ক্লাসের প্রশ্নগুলো তো ভালো ভালো বেরোচ্ছে। দ্বিতীয় বছরের কথা বলেছে, তো তাহলে আমরা এখানে 2 এর 1 নম্বর দিয়ে দিলাম। তো দেখো প্রথম বছরের আগে সুদ বের করি, চক্রবৃদ্ধির সুদ এভাবে বের করা যায়, ধাপে ধাপে বের করতে পারবা। আমরা বের করব প্রথম বছরের সুদ। দেখো আমাদের আসলটা 10,000 টাকা আছে, ঠিক আছে। প্রথম বছর মানে 1 বছর, সময়টা 1 বছর নিলাম, আর সুদের হারটা আছে 10%, মানে 10/100। শূন্য শূন্য কাটাও, এখানে একটা শূন্য কেটে দাও, তাহলে আমাদের এখানে যেটা আসবে, কত আসবে, এই যে 1,000 টাকা পাবা। তাহলে প্রথম বছরের সুদ 1,000 টাকা। এবার দ্বিতীয় বছরের জন্য আসল কত হবে, দেখো চক্রবর্তী সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলটা কিন্তু বেড়ে যাবে। তাহলে তোমাদের এখানে দেখো আমি লিখব তৃতীয় বছরের আসল। দেখো চক্রবর্তী সুদের ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের নিয়ম, যে যেটা আসল ছিল না, কত ছিল আসলটা, আগে ছিল 10,000, এই 10,000 আসলের সঙ্গে যে সুদটা পেলা তুমি প্রথম বছরের সুদ 1,000, সেই 1,000 সুদটা কিন্তু যোগ হয়ে যাবে, নতুন একটা আসল তৈরি হয়ে যাবে। তাহলে এখানে তুমি পেয়ে যাবা, কত পেয়ে যাবা, 11,000 টাকা পেয়ে যাবা, নতুন একটা আসল দ্বিতীয় বছরের জন্য। তাহলে আমরা এখন করব দ্বিতীয় বছরের সুদ বের করব। আমাদের দ্বিতীয় বছরের সুদটাই চেয়েছে, এটাই কিন্তু চক্রবৃদ্ধি সুদ। এভাবে আমরা যদি ধাপে ধাপে বের করি, এটাকেই চক্রবৃদ্ধি সুদ বলা হয়, দ্বিতীয় বছরের সুদ। আচ্ছা এবার দেখো সুদ আসল কিন্তু এটা, এখন তাহলে আসল লিখবো এটা। সময়, দেখো দ্বিতীয় বছর মানে দ্বিতীয় বছরটা 1 বছর, যেটা প্রথম বছর কাজ হয়ে গেল, পরের বছরটা, তা সময়টা কিন্তু 1 বছরে, দ্বিতীয় বছর বলে 2 দিবানা সময়, তাই না। 1 বছর সময় টাকাটা খাটার পর আবার দ্বিতীয় বছরের জন্য টাকাটা খাটছি, সেই দ্বিতীয় বছর টোটাল 1 বছরের টাকাটা আবার খাটবে, এই 11,000 টাকাটা। তাহলে সময়টা কিন্তু 1 বছর, দ্বিতীয় বছরের জন্য সময়টা 1 বছর, আর সুদের হারটা হচ্ছে 10/100। এই জিনিসটা কিন্তু মনে রাখবা। তাহলে এখানে শূন্য কাটালাম, এখানে কাটালাম, তাহলে এটা হয়ে গেলো দেখো আমাদের 1100 টাকা। এই যে দেখো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ যেটা বের করতে বলেছিল 1100 টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তোমরা এখানে 1100 টাকা লিখে দেবা, 1100 টাকা, এই যে অ্যান্সারটা আমি এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা চলে আসবো আমরা পরের প্রশ্নে। আচ্ছা চলে এসো এখানে 2 এর 2 নম্বরটা। দেখো আমাদের 2 এর 2 নম্বরটা, এক্স ভেরিয়েস ওয়াই জেড, আমরা ভেদগুলো তুলে দেবো। তাহলে এক্স
আচ্ছা এখানে হবে এক্স ভেরিয়েস ওয়াই জেড আছে না, তাহলে এক্স সমান সমান K1 ওয়াই জেড হয়ে যাবে, ভেদ তুলে দিলাম। পরের ভেদ থেকে ভেদ তুলে দিব, তাহলে ওয়াই সমান সমান K2 এ বি স্কোয়ার হবে। আর একটা ভেদ আছে, টান দিয়ে দিলাম। আচ্ছা এখানে জেড ভেরিয়েস বি বাই আছে, তাহলে এখানে জেড সমান সমান K3 বি বাই এ হয়ে যাবে। আচ্ছা এখন আমরা করব কি, দেখো আমরা এখন করব যে এই যে তিনটা ভেদ আমরা তুলে দিয়েছি, আর তোমাদের এখানে বলে দিই যে K1 K2 K3 পাশে কিন্তু উল্লেখ করে দিবা K1 K2 K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে তোমাদের। তারপর দেখো আমরা কাজ করি, এখান থেকে না আমরা শুধু K1 এর মানটা বের করে নিই, এক্স বাই ওয়াই জেড করলাম আর K1 রেখে দিলাম, শুধু এই জায়গায় করলাম কাজটা, এই জায়গায় কিছু করবো না আমরা। এবার আমরা করব কি, তিনটা সমীকরণ পেয়েছি না, তাহলে তিনটা সমীকরণকে আমরা গুণ করে দিই। যদি আমরা গুণ করে দিই না, তাহলে দেখো বাম পক্ষগুলো এক্স বাই ওয়াই জেড গুণিত, আর এখানে আছে ওয়াই, এখানে আছে জেড, বাম দিকে গুণ সমান সমান, ডান দিকে গুণ K1 গুণিত, এখানে আছে K2 এ বি স্কোয়ার গুণিত, আর এখানে ছিল আমাদের K3 বি বাই এ ছিল আমাদের বি বাই এ। ওকে, আচ্ছা এখানে এ আর এ কেটে দিতে পারবা, এখানে ওয়াই ওয়াই আর জেড জেড কেটে গেল, তাহলে দেখো এদিকে আমাদের এক্স রয়ে গেল, আর এখানে এই যে K1 K2 K3 এদেরকে আমরা একটা ছোট ধ্রুবক এ নিয়ে নিলাম, আর এখানে বি স্কোয়ার আর বি গুণ করে বি কিউব হয়ে যাবে। আচ্ছা এটাকে তোমরা এক্স ভেরিয়েস বি কিউব লিখতে পারবা, সমান সমান ধ্রুবক তুলে দিয়ে তোমরা ভেদ নিয়ে আসতে পারবা। এক্স ভেরিয়েস শূন্য স্থানে ছিল, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা বি কিউব চলে আসলো। 3 নম্বর প্রশ্ন, বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শ দুটি পরস্পর কি হবে। আচ্ছা দেখো এখানে আমি তোমাদের দেখাবো, ছবিটা এঁকে আমি দেখাচ্ছি তোমাদের। দুইয়ের 3 নম্বরটা, আমাদের একটি বৃত্তের কথা বলেছে, এই যে আমাদের একটি বৃত্ত, তাহলে এখানে একটি ব্যাস নিয়ে নিলাম, এইভাবে ধরে এ বি ব্যাস। এবার এই যে বৃত্তের যে ব্যাস আছে, ব্যাসের প্রান্ত বিন্দুতে এখানে আর এখানে প্রান্ত বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক আছে, তাহলে আমরা এখানে একটা যে স্পর্শক তৈরি করি, তাহলে এভাবে আমরা একটি স্পর্শক তৈরি করে দিলাম, আর এখানে একটা স্পর্শক তৈরি করব, এভাবে একটা স্পর্শক তৈরি করে দিলাম। ওকে, আচ্ছা এখানে স্পর্শকের নাম আমরা এ বি নিয়ে নিলাম, স্পর্শকটা সিডি নিয়ে নিলাম। তাহলে এই যে দুটি স্পর্শক দেখো কি হবে আমাদের, এখানে তো আমাদের কেন্দ্রবিন্দু, যেটা আমরা পি, এটা আমরা কিউ ধরে নিলাম, পি কিউ ব্যাস। এই যে ওপিটা এ বি স্পর্শকের উপর লম্ব হবে, দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং এবং সেই স্পর্শ বিন্দুর উপর ব্যাসার্ধগামী যে সরলরেখাংশ, এই যে ওপিটা ব্যাসার্ধটা, কেন্দ্রগামী ব্যাসার্ধটা, সেটা কি হবে, এরপর লম্ব হবে। তাহলে লম্ব হলে এই কোণটা আমরা কি 90 ডিগ্রি বলতে পারবো, একইভাবে এই কোণটা আমরা 90 ডিগ্রি বলতে পারবো, যেভাবে এটা বললাম, তাই তো। তা দেখো তো এই যে একান্তর কোণগুলো সমান, তাহলে এভাবে দুটি সরলরেখাংশ আছে আর একান্তর কোণ সমান, এই যে ছেদক এটা ধরে নিলাম, তাহলে একান্ত কোণ সমান হলে পরে আমরা এই যে এ বি স্পর্শকটা সমান্তরাল হবে সিডি স্পর্শক, তাহলে এই দুটি স্পর্শক কিন্তু সমান্তরাল হবে। তাহলে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত দুটি যে স্পর্শক তৈরি হবে, সেই স্পর্শক দুটি সবসময় কী হবে, সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে পরস্পর কী হবে, সমান্তরাল লিখে দেবো, একদম বাংলা ভাষায় সমান্তরাল লিখবে এইভাবে, সমান্তরাল। সমান, আচ্ছা আমি সমান্তরাল বানটা সমান্তরাল হবে, সমান্তরাল, ওকে এভাবে বানানটা হবে। আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নটা। এই যে কোণটা আছে, এই কোণটির বৃত্তীয় মান পাই বাই কে হলে কে এর মানটা বের করতে বলেছে। দেখো এখানে 2-এর 4 নম্বরটা, আচ্ছা আছে আমাদের 22 ডিগ্রি 30, এই যেটা আছে না একটা ড্যাশ, এটাকে আমরা মিনিট বলবো, 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা তোমাদের জানতে হবে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, তাহলে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি হলে 30 মিনিট সমান সমান কত, তাহলে 1 মিনিট সমান সমান কত হবে, 1 ডিগ্রি বাই 60, তাই তো। আর 30
মিনিট সমান সমান তাহলে 30/60, এখানে কিন্তু ডিগ্রিতে আসবে, এগুলো কাটাকাটি করে দেখবো এটা 1/2 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এখানে তোমাদের এভাবে ভাঙাতে হবে, 22 ডিগ্রি আছে প্লাস, এটাকে আমরা 30 মিনিট এভাবে ভেঙে নিলাম, 22 ডিগ্রি, আর এটাকে দেখো এই যে মিনিট আছে না, মিনিটকে যদি ডিগ্রি করো তাহলে 60 দিয়ে ভাগ করে দিবা, তখনই ডিগ্রি হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবো এই অনুসারে। তাহলে মিনিটকে ডিগ্রি করলে 60 দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এটা 22 ডিগ্রি, আর এটা কাটাকাটি করে তো আমাদের 1/2 ডিগ্রি হবে। আচ্ছা, ডিগ্রিগুলো আমরা বাইরে করে দেবো, এই যে আমরা ডিগ্রিটা বাইরে রেখেছিলাম। এখন ভগ্নাংশের যোগবিয়োগ করো, 2 লসাগু 44, এটা 1, এখানে ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে আমাদের আসবে 45/2, আচ্ছা ডিগ্রিটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে তো ডিগ্রি। আচ্ছা, এটা আমাদের দেখো মানটা, এর মানটা আমাদের কীভাবে রেখেছে, বৃত্তীয় মানে রেখেছে, তাহলে আমরা এটাকে কিন্তু বৃত্তীয় মানে নিয়ে আসবো। তো বৃত্তীয় মানে আনার নিয়মটা তোমাদের জানতে হবে যে পাই, হ্যাঁ পাই হচ্ছে রেডিয়ানে বৃত্তীয় মান, তাহলে পাই সমান সমান হয় 180 ডিগ্রি, ঠিক আছে, মানে 180 ডিগ্রিতে 180 ডিগ্রিকে আমরা পাই বলি, 180 ডিগ্রি ষষ্ঠিক, এটা বৃত্তীয় মান। তাহলে 1 ডিগ্রিতে কত, পাই/180, ঠিক আছে, 180 ডিগ্রি নিলাম, ঠিক আছে, 180 ডিগ্রি নিব না, এখানে ডিগ্রিটা এখানেই থেকে যাবে। আর আমাদের এই যে আছে এই যে 45 ডিগ্রি/2, এটা সমান কত হবে, তাহলে পাই/180 গুণিত 45/2, এখানে ডিগ্রি দিবা না। ওকে, যদি ডিগ্রি দাও তো 2 জায়গায় ডিগ্রি দিতে হবে, ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, তাহলে এভাবে দাঁড়িয়ে যাবে কিন্তু। তাহলে এই কোণটার, এই যে ষষ্ঠিক মানে আছে কোণটা, এই কোণের বৃত্তীয় মান কিন্তু এভাবে দাঁড়াবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইটা কিছু করছি না, পাইটা রেখে দিচ্ছি, তাহলে এটা আমরা পেয়ে যাবো, দেখো এই দেখো এখানে 45 যদি গুণ করো তো 45/4 হবে আমাদের কত, 180 ডিগ্রি, 180, এটা 45/4 180, তাহলে আমরা এটা পাই/8 পেয়ে গেলাম। এবার দেখো এই যে মানটা, এর যে বৃত্তীয় মানটা কিন্তু এখানে বলে দিয়েছে কত, পাই/কে বলেছে, দেখো প্রশ্নে বলে দিয়েছে, এই যে মানে দেখো এই যে কোণটির বৃত্তীয় মান পাই/কে, তাহলে যেটা আমরা বৃত্তীয় মানে বের করলাম কোণটার পাই/8, সেটাই হবে পাই/কে। তাহলে এখানে পাই কেটে দিলে পরে এখান থেকে আমরা কে এর মানটা কিন্তু পেয়ে যাবো কত, 8, কে এর মান বের করতে বলেছিল, 8 পেয়ে গেলাম, এটা কিন্তু অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন। দেখো 5-এর প্রশ্ন কি বলছে, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কত। সমকোণী চৌপল দেখো যেটা আয়তঘন, তার সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি হয়। 4টি কি করে হয়, দেখো ধরো এভাবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে যদি এই যে পাতাটা যদি একটা ঘর হয়, তাহলে এই কোণ বরাবর এইদিকের উঁচুটা নিবা, এই নিচু আর উঁচু নিয়ে ঘরের কর্ণ বরাবর একটা, একইভাবে এটা উঁচু, এটা এদিকে কাটা নিচু নিলে পরে তখন একটা পাবা, এর নিচু এই সাইডের উঁচু নিবা, তার আরেকটা পাবা, এর উঁচু আর এর নিচু নিবা আরেকটা পাবা। মানে ঘর বরাবর দেখলে কোনো ঘরের মধ্যে থেকে তুমি, ঠিক আছে, উপর নিচ করে একটা কর্ণ, আবার তাকে উল্টো করে নিবা, নিচ উপর করে একটা কর্ণ, একদিকে 2টো কর্ণ পেয়ে যাবা, আর আরেকদিকে 2টো কর্ণ, তাহলে এইভাবে কিন্তু আয়তঘনকের 4টি কর্ণ পাবা। ওকে, কোনো ঘরের মধ্যে থাকলে সেটা ভালো বোঝা যায়। তো যাই হোক, তাহলে এখানে সমকোণী চৌপল বা আয়তঘনকের কর্ণের সংখ্যা 4টি, এটা মনে রাখতে হবে। 6 নাম্বার, আচ্ছা, প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় কত। চলো এটা করে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখো 2-এর এটা কত নাম্বার, 6 নাম্বারটা। প্রথম 5টি অযুগ্ম সংখ্যা, তাহলে প্রথম 5টি অযুগ্ম সংখ্যা যদি নিয়ে আমরা, তাহলে প্রথমে হচ্ছে 1 একটা অযুগ্ম সংখ্যা, 2টা কিন্তু জোড় সংখ্যা, এটা অযুগ্ম সংখ্যা বলবো না, তাহলে 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, প্রথম 5টি 1 2 3 4, ঠিক আছে, অযুগ্ম বিজোড় সংখ্যাগুলো যেগুলো, আর এটা 9 হবে, এই যে 1 2 3 4 5, এই যে প্রথম 5টি অযুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা। অযুগ্ম সংখ্যাকেই বিজোড় সংখ্যা বলা হয়, মনে রাখবা। তো এদের গড় বলেছে, তো এদের গড় বলতে দেখো এদেরকে যোগ করতে হয়, সব সংখ্যাগুলো যোগ করো আর ভাগ করে দাও, কটা সংখ্যা আছে, 5টি সংখ্যা, 5 দিয়ে ভাগ করে দাও,
উপরে যোগ করবা এই সংখ্যাগুলো, যোগ করে কিন্তু 25 পেয়ে যাবা। নিচে 5, 5 5 কাটাকাটি করো 5। তাহলে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় কিন্তু আমরা কিন্তু 5 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের 5। এরপরে আমরা 3-এর প্রশ্নগুলো সত্য মিথ্যাগুলো করাবো। 3-এর 1 নম্বর প্রশ্নটা, 3-এর 1 নম্বর বলছে, দেখো 3-এর 1 নম্বরটা, কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাতটা কি এটা হবে? আচ্ছা চলো আমরা চেক করব কত হয়। সেখানে কমলের মূলধনটা অমলের মূলধনের এত গুণ বলেছে, অমলের চেয়ে বেশি বলেছে কমলটা। যার চেয়ে বেশি তাকে ধরে নাও, অমলের চেয়ে বেশি, তা আমরা অমলের মূলধনটা ধরে নিব। ধরি অমলের মূলধনটা আমরা x টাকা ধরে নিলাম। তাহলে কমলের মূলধন কত হবে? অতএব কমলের মূলধনটা হয়ে যাবে এই যে x এর 1.5 গুণ, x গুণিত 1.5। এই যে দেখো x গুণিত পূর্ণ সংখ্যা ভাঙালে 2 কে 2 3, 3/2 পেয়ে যাবা। এটা পেয়ে যাবা 3x/2 টাকা। এটা হলো কমলের মূলধন। এখন আমরা তাদের মূলধনের অনুপাতটা বের করব। ঠিক আছে, কাকে লিখবো আগে? কমলকে লিখি আগে। তো লিখছি আমরা কমল = অমল। কমল আগে বলেছে তো কমলকে আগে নিলাম। কমলের মূলধন আছে 3x/2 আর অমলের মূলধন হচ্ছে x। অনুপাতে x কেটে দাও, তাহলে 3/2 1 পেয়ে যাবা। পূর্ণ সংখ্যা করার জন্য 2 দিয়ে গুণ করে দেবা, 3:2 পেয়ে যাবা। দেখো কমল এবং অমলের মূলধনের অনুপাত, মানে তাদের মূলধনের অনুপাত আমরা 3:2 পেয়ে যাচ্ছি। এখানে আমাদের দেখো এখানে লভ্যাংশ বন্টনের অনুপাত বলেছে। তোমাদের বলে রাখি, একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত, মানে এই অনুপাতেই বন্টন হবে, মানে যেটা লাভ থাকবে লাভটা কিন্তু এই অনুপাতেই ভাগ হবে। তো লভ্যাংশ বন্টনের অনুপাতটা কিন্তু পেলাম 3:2। এখানে আছে কত? 2:3। তাহলে কিন্তু এটা আমাদের সত্য হলো না, আমাদের 1 নম্বরটা মিথ্যা হয়ে গেল। আচ্ছা মিথ্যা আমি এখানে এফ দিয়ে দিলাম, এই যে এফ দিয়ে মিথ্যা, ফলস। 2 নম্বর প্রশ্নটা, 2-এর প্রশ্নটা আমাদের বলেছে, তিনের 2 √3 - 2 আছে। আচ্ছা এর অনুবন্ধীকরণে জানতে চেয়েছে, তাহলে এর অনুবন্ধীকরণীর যোগফল। তাহলে আগে আমরা এর অনুবন্ধীকরণী বের করব। তাহলে দেখো এর অনুবন্ধীকরণী হয়, আমরা যে লিখি এর লিখব এর অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী কি করে বের করতে হয় শিখো। যে করণী থাকবে না √3, তার চিহ্নটা চেঞ্জ করে নাও। এখানে √3 কিন্তু প্লাস আছে, করে দেবা -√3, আর -2 যেটা আছে সেটাই রেখে দেবা, ওকে চেঞ্জ করবে না। তাহলে এত এর অনুবন্ধীকরণ এটা আমাদের শেখার জিনিস আছে, শিখে নিলাম। এবার এদের যে যোগফল, তাই না, মানে এর অনুবন্ধীকরণের যোগফল, এই দুজনের যোগফল আমাদের বের করতে বলেছে। মাইনাস কি 4 হবে? তাহলে দেখো তো আমরা √3 - 2 প্লাস -√3 এদের যোগ করব। এটা √3 - 2 প্লাস মাইনাসে -√3, আর এটা -2 হবে। প্লাস √3 কেটে যাবে, -2 এটা -4 পেয়ে যাবে। দেখো -4 এখানে আছে, তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের সত্য হয়ে গেল না, আমরা সত্য লিখেছিলাম অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। চলো 3-এর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নিই। 3-এর প্রশ্নটা বলছে, এবিসিডি রম্বসের দুটি কর্ণ এসি এবং বিডি হলে এই শর্তটা কি সমান হবে? আচ্ছা আমরা চেক করব। আমরা করছি 3-এর 3 নম্বরটা। রম্বসের একটা ছবি তৈরি করে নিই। এই যে আমাদের রম্বস, যার নাম এ বি সি ডি। এখানে আমাদের বিডি কর্ণের কথা বলেছে আর এসির কর্ণের কথা বলেছে। কর্ণ যোগ করলাম, কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা রম্বসের ধর্ম আছে, রম্বসের কর্ণদ্বয় সমকোণের সমদ্বিখণ্ডিত করবে, মানে এই যে কোণগুলো না 90 ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এখানে
তাহলে এখানে যদি এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এ ও বি ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম আমরা এখানে বলতে পারবো যে এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এটা লিখতে পারবো। একইভাবে এদিকার ত্রিভুজটা সিওডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, এ কোণটা 90 ডিগ্রি পাবা। তাহলে এখানে অতিভুজ সিডি, তাহলে আমরা সিডি স্কোয়ার সমান সমান এই যে ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার পেয়ে যাব ভূমিলম্ব। আচ্ছা, এদেরকে এবার যোগ করি আমরা, এই যোগ করে দিব এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এখানে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আচ্ছা, এ বি স্কোয়ার প্লাস এখানে দেখো রম্বসের বাহুগুলি সমান, তো রম্বসের বাহু সমান হলে এ বি সমান সমান সিডি, তাহলে সিডি জায়গায় কিন্তু আমরা এ বি স্কোয়ারও করতে পারবো। আচ্ছা, এখানে দেখো ওই যে ও এ ও সি এক জায়গায় লিখি আমরা, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার এক জায়গায় করে দিলাম, ঠিক আছে, এটাকে এক জায়গায় করলাম। আর এখানে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার এটা আমরা এক জায়গায় করে দিলাম। এবার লক্ষ্য করে এটা এ বি স্কোয়ার এটা 2ab স্কোয়ার পেয়ে যাবা। কিন্তু এখানে কিন্তু এটা দেখো আমাদের যেটা বলেছে, দেখো 2ab স্কোয়ার তো চলে আসছে, কিন্তু এটা কিন্তু নট ইকুয়াল টু হবে, এটা কিন্তু আমরা এই যে ও এ স্কোয়ার ওসি স্কোয়ারকে কিন্তু আমরা এসি বলতে পারবো না, এসি স্কোয়ার হবে না। আর ওবি স্কোয়ার আর ওডি স্কোয়ার, যে ওবি স্কোয়ার ওডি স্কোয়ারকে কিন্তু আমরা কি এটা কিন্তু বিডি স্কোয়ার কিন্তু বলতে পারবো না, তাই না? তার জন্য কিন্তু এরা অসমান হয়ে যাবে, এটা সমান সমান এটা হয় না, এটা সমান সমান এটাও হবে না। ও এ ওসি এসি হয়, ওবি যোগ ওডি দুজন মিলে হবে বিডি হবে, কিন্তু এদের যে হোল স্কোয়ারের যোগফলটা কখনো এসি স্কোয়ার হবে না, তাই না? এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা এটার সঙ্গে এটা সমান না হলে, এটার সঙ্গে এটা সমান না হলে তাহলে তাহলে এদের সঙ্গে এটা কিন্তু সমান হবে না, অসমান হবে। তো এটা কিন্তু আমাদের অসমান আসছে, সমান বলেছে বলে মিথ্যা। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম, এখানে এখানে কিন্তু আমরা মিথ্যা পেয়ে গেলাম। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের মিথ্যা। পরের প্রশ্ন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। দেখো 4-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি ডট ডট cos 89 ডিগ্রি এর মান কি শূন্য হবে? 3-এর 4 নম্বরটা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কিন্তু 1 হয়, এটা তোমাদের জানতে হবে। cos 0 ডিগ্রির মান 1 বসিয়ে দিলাম। cos 1 ডিগ্রি, cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ডট ডট ডট। আচ্ছা, এখানে আমরা এখানে দেখো তোমাদের যে বলি, এখানে কোনো এক জায়গায় তোমরা cos 45 ডিগ্রি পাবা প্লাস ডট 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 প্লাস। আচ্ছা, আমরা cos আমরা লিখে দেবো 88 ডিগ্রি লিখলাম, এটা ছিল না, আমি তৈরি করলাম। আচ্ছা, এখানে আমি প্লাস কেন করছি, এটা গুণ চিহ্ন আছে সব, ওকে, এটা গুণ চিহ্ন হবে, এগুলো গুণ চিহ্ন। তাহলে এখানে আমাদের গুণ চিহ্ন, আর এটাও আমরা করবো cos 89 ডিগ্রি, এটা এভাবে সাজিয়ে নিলাম। cos 0 ডিগ্রি 1 বসিয়ে দিয়েছি। আচ্ছা, 1 গুণিত cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি। আচ্ছা, cos 45 ডিগ্রির মানটা তোমরা জানো 1/√2, ওকে, cos 45 ডিগ্রির মানটা কত? 1/√2। এখন দেখো cos 88 ডিগ্রি জায়গায় এটা গুণ চিহ্ন, cos 88 ডিগ্রি জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস, কত ডিগ্রি লিখবো? 90 ডিগ্রি মাইনাস 2, 90 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 88 ডিগ্রি পাবা। আর এখানে যা আছে cos 89 ডিগ্রি, এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এটা করতে পারবো। এরপর দেখো 1 গুণিত cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এটা আমাদের 1/√2। আচ্ছা, এটা পুরো কোণের সূত্র, এটা তোমরা sec 2 ডিগ্রি পেয়ে যাবা। cos থেকে আসবে আমাদের, আচ্ছা cos থেকে sec হয় না, cos থেকে আমাদের sin হয়, ওকে, এটা আমরা কি পেয়ে যাব? এটা হবে sin 2 ডিগ্রি, cos 90 মানে থিটা, sin থিটা হয়ে যায়। একইভাবে এখানে sin 1 ডিগ্রি পেয়ে যাব। তার লক্ষ্য করে এই মানটা আমাদের এরকমই দাঁড়িয়ে যাচ্ছে, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখানে যে বলেছিল 0 হবে, 0 হবে, কখনোই কিন্তু 0 হবে না, তাই তো? 0 কখন হতো? যদি এখানে cos কত 90 ডিগ্রি থেকে যেত না, cos 90 ডিগ্রির মান 0 হয়, তখন কিন্তু 0 পাওয়া যেত। কিন্তু cos 0 ডিগ্রি আছে,
cos 0 ডিগ্রি তো 1 হয়, তার জন্য কিন্তু এর মানটা 0 পাবো না, এখানে 0 বলেছে, তার জন্য তোমরা অ্যান্সারটা লিখে দিবা, অ্যান্সারটা লিখবা মিথ্যা লিখবা, অ্যান্সার মিথ্যা। আমরা আসবো 5 প্রশ্নটা। বলছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি চোঙের আয়তন অনুপাত কি এটা হবে? চলো আমরা চেক করি। এখানে ভূমি এবং উচ্চতা একই বলে দিয়েছে। প্রথমে বলেছে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু, আর চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এই ভূমি আর উচ্চতা মানে ব্যাসার্ধ উচ্চতা সমান বলেছে, মানে ওই মানগুলি নেওয়া হয়েছে। তাহলে এরা কিন্তু দেখো তো কেটে যাচ্ছে, এখানে 1/3 ইজ টু, এখানে 1, 3 দিয়ে গুণ করলে এটা দেখো 3 দিয়ে গুণ করলে এটা 1:3 পেয়ে যাবা। তাহলে অনুপাতটা 1:3 আসছে, দেখো 1:3 বলেছে, তাহলে কিন্তু সত্য বলেছে, এটা কিন্তু আমাদের ট্রু হয়ে গেল, সত্য অ্যান্সারটা। চলো এখানে আমি সত্য লিখে দিচ্ছি। 6 নম্বর প্রশ্ন। 6 প্রশ্নটা বলেছে কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে? অবশ্যই একটির বেশি হতে পারে, এটাও কিন্তু আমাদের সত্য, একটির বেশি কিন্তু হতে পারে। কি করে একটু তোমাদের বলি আমি এখানে। দেখো এইভাবে, দেখো আমি একটা তথ্য তৈরি করছি তোমাদের জন্য। ধরো 2, 3, 4, 2, 7, 3, 9, 11 এরকম তথ্যগুলো আছে। তো সংখ্যাগুরু মান দেখো এখানে 2 আছে দুটো, 3ও আছে দুটো, তাহলে সংখ্যাগুরু মান 2ও বলবো 3ও বলবো। মানে সংখ্যাগুরু মান কাকে বলা হয়? তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে তাকে বলবো সংখ্যাগুরু মান। এখানে 2টোও দুবার আছে আর 3টোও দুবার আছে, তা যেহেতু দুজনেই সমান আছে তার সংখ্যাগুরু মান 2ও বলবো 3ও বলবো এই তথ্যে। এই জন্য সংখ্যাগুরু মান 1-এর বেশি হতে পারে। সংখ্যাগুরু মান 1টা হতে পারে এবং 2টো হতে পারে, 3টো হতে পারে, 1-এর বেশি হতে পারে, তার জন্য এই কথাটা আমরা সত্য বলবো। এরপরে আমরা 4-এর প্রশ্নগুলো চলে আসবো। 4-এর প্রশ্নগুলো 2 মার্কের আছে, এসিকিউ প্রশ্ন। আমরা দেখে নেবো 4-এর প্রশ্নগুলো। 4-এর 1-এর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। 1 নম্বরটা বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। মোট লাভ বলে দিয়েছে, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভটা 900 টাকা। রাজীবের মূলধন এবং লাভ দেওয়া আছে, আফতাবের মূলধন কত ছিল সেটা বের করতে বলেছে। আচ্ছা আমরা এখানে ধরি আফতাবের মূলধনটা আমরা x টাকা ধরে নিলাম। আচ্ছা এখানে আমাদের কে কে আছে? আমাদের আছে রাজীব আর আফতাব। তাহলে আমরা আগে লিখছি রাজীব ইজ টু আফতাব। রাজীবের মূলধন বলেছিল কত? 6000 টাকা, ইজ টু, আর আফতাবের x টাকা ধরলাম। এখানে আমাদের রাজীবের লাভটা যখন বলে দিয়েছে, আমরা রাজীবের লাভটা যদি বের করি, রাজীবের লাভ কি করে পাবো? দেখো 6000 হচ্ছে রাজীবের মূলধন, 6000 বাই আনুপাতিক যোগ, এই দুজনের যোগফল ইন্টু এই যে মোট লাভটা গুণ হয়ে যাবে 1500, ঠিক আছে। আবার রাজীবের লাভটা কিন্তু বলে দিয়েছিল কত? 900 টাকা। তাহলে এই রাজীবের লাভটাই হবে 900 টাকার সঙ্গে সমান। দুটো শূন্য কেটে দিলাম, 3 3 9, 3 5 15। আচ্ছা এখানে দেখো 3 দিয়ে 6, এখানে 3টা শূন্য বসে যাবে। এবার আমরা করব কি? বর্জ্য গুণন। এখানে কিন্তু 1 আছে, কোণাগুণি গুণ করলে এটা 6000 প্লাস x, আর এখানে পাই দিয়ে 10 আর 3টা শূন্য, মানে 10,000 হয়ে গেল। তাহলে x এর মানটা দেখো 10,000 থেকে 6000 বিয়োগ করে তোমরা কিন্তু 4000 পেয়ে যাবা, এই যে 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন কত ছিল? 4000 টাকা অ্যান্সার। পরে 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। এখানে দেখো 1 হবে, এটা এখানে আমাদের এটা 1 টাকা আছে, 1 টাকা হবে, নির্ণয় করো। চলো 1 মাস মাসিক সুদ 1 টাকা বলতে 1 মাসের সুদ 1 টাকা বলেছে এখানে। চারের 2 নম্বরটা, তাহলে 1 মাসের সুদটা আমাদের বলেছে 1 টাকা।
12 মাসের 1 বছর করে নিলাম আমরা, 12 মাসের সুদ হবে 12 টাকা। তো সময়টা কিন্তু 1 বছর হয়ে গেল, 12 মাস। এবার আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, আই সমান সমান PTR/100। চলো মান বসাও। সুদ 12 টাকা পেয়েছি, আয়ের জায়গায় 12। আসল দেখো, আসল আমাদের কত? দেখো আসলটা এখানে তোমাদের জানতে হবে। এখানে যে বলেছে আসলটা, এই যে দেখো, আসলটা আমাদের এখানে বের করতে বলেছে কত টাকার। তাহলে আসলটা আমরা পি রেখে দিলাম। আর সময় দেখো, 12 মাস যখন এখানে ধরে নিয়েছে, 12 মাস, 12 মাস সমান সমান 1 বছর, তাহলে যে টিটা কিন্তু 1 বছর সময়টা। আর বার্ষিক সুদের হার এখানে কিন্তু 5% বলেই দিয়েছে, তাহলে 5/100, পার্সেন্টেজ মানে 100 নিচে। এখানে পি এর মানটা আসলটা বের হবে, এটা কাটাকাটি করবো। তাহলে পি এর মানটা দেখো, 12 আর 20 গুণ করলে 12 দিয়ে 24, 240। তাহলে আসলটা হবে এই যে 240 টাকা। আসল বা মুদ্রা কত টাকায়? 240 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে 3 নম্বর প্রশ্নটা, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি যদি হয় এই 4টি সংখ্যা, তাহলে x ও y এর মানটা বের করতে বলেছে। দেখো ক্রমিক সমানুপাতির ধর্ম কাজে লাগাবো। 4 এর 3 নম্বর, x, 12, y, 27 4টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে হয়, তা তোমরা লিখতে পারবা x/12 সমান সমান 12/y সমান সমান y/27। এভাবে কিন্তু হয়। 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে এভাবে তোমরা লিখতে পারবা। এই যে মধ্যেটা 12টা দুবার আসবে, ওয়াইটা দুবার আসবে, মধ্যেগুলো দুবার চলে আসবে। তাহলে এখানে তোমরা x/12, 12/y আর y/27 অনুপাতকে বাই করে নাও। আচ্ছা, এখন করবো কি আমরা? এখন আমরা করবো এই দুজনকে সমান করি। দেখো y আছে না, তো y এর মানটা পেয়ে যাবা। তাহলে আমরা 12/y আর y/27 নিয়ে নিলাম। বর্গমূল করো, y², এটা হয়ে যাবে আমাদের 12 গুণিত 27। y এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা ভাঙাবো 12কে 4 গুণিত 3, আর 27কে ভাঙাবো 3 গুণিত 9। আচ্ছা, আমরা এখানে স্কোয়ারটা যদি ছেড়ে দিই, তাহলে এরপর রুট ওভার চাপিয়ে দেবো। y² এটা হলে পরে y কত হবে? রুট ওভার দিয়ে এটা হবে। তাহলে y এর মানটা দেখো তো আমরা কত পেয়ে যাবো। তাহলে y এর মানটা পেয়ে যাবো 4 এর বর্গমূল 2, আর দুটো 3-এর জন্য একটা 3, আর 9 এর বর্গমূল 3। এবার বর্গমূল ভেঙে নিলাম, এটা গুণ করো, 3 3 9, 9 দিয়ে 18। দেখো y এর মানটা কিন্তু 18 পেয়ে গেলাম, একটা অ্যান্সার হয়ে গেছে আমাদের। এবার x এর মানটা বের করব। x এর মানটা পাওয়ার জন্য এই যে আমাদের এখানে আছে এই সমীকরণটা, x/12 সমান সমান 12/y ছিল না, এটা টুকে নিলাম, মানে এই দুটোকে টুকলাম। x/12, 12/y এর মানটা তো 18 বের করলাম, বসিয়ে দিলাম, কাটাকাটি করো 6 দিয়ে, 6 3 18, 6 দিয়ে 12। আচ্ছা 3 4 12। তাহলে লক্ষ্য করো এখানে x সমান সমান কত পেয়ে যাবে? 4 দিয়ে কোনাকুনি গুণ, 4 দিয়ে 8। দেখো তাহলে একবার অতএব লিখি, x এর মান কিন্তু আমরা 8 পেলাম, আর y এর মানটা কিন্তু আমরা 18 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা এরপরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। 4-এর প্রশ্নটা কি বলছে আমাদের? আমরা করব 4-এর 4 নম্বরটা। আমাদের দুটি মিশ্র দ্বিঘাতকরণী আছে, এদের মধ্যে জানতে চাই যে কোনটি বড় হবে, যুক্তি দিয়ে দেখাতে বলেছি। তো দেখো যুক্তিটা এভাবে দিবা, √15 প্লাস √3, আচ্ছা এটাকে আমরা বর্গ করে ভেঙে নেব। a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাও, a² প্লাস 2ab, b হচ্ছে আমাদের 3, ওকে, প্লাস b² √3 তার স্কোয়ার, সলভ করে নাও। এটা 15 পেয়ে যাবা, স্কোয়ারের জন্য রুট উঠে যায়। আর এটা দেখো, এটা গুণ করে নিবা, 15 3 45, এটা আমাদের 45 চলে আসবে। আর এটা তো আমাদের 3 হয়ে যাবে। 15 3 যোগ করে এটা 18 পেয়ে যাবা। এটা 2√45 আমাদের রুট আছে। তাহলে এভাবে পেয়ে গেলাম। পরেরটা একটা যেটা আছে মিশ্র দ্বিঘাত করে নিই, তাকে আমরা টুকছি, এটাকে আমরা হোল স্কয়ার করে নিই। একইভাবে সূত্র আমরা
বসাবো। এটা গুণ করে দেখো 10 × 8 = 80, এটা কিন্তু 80 পেয়ে যাবা। 10 আর যোগ করে 18, দেখো এখানে 18 মিলছে, +2 মিলছে, তাহলে √45 √18। তাহলে এখানে তোমাদের জানতে হবে যে এই যে √80টা বড় কার চেয়ে, √45 বড়। এটা যখন বড় তাহলে বড় কিন্তু এটি, এই দুটোর মধ্যে বড় কি, এটা বড়। তাহলে আমরা এখানে অতএব লিখে দেব বড় হচ্ছে √10 + √8, এটা কিন্তু আমরা বড় পেয়ে গেলাম। পরে আমাদের প্রশ্ন 5-এর প্রশ্নটা দেখো, এখানে 4-এর প্রশ্নটা কি বলেছে, সরি 5-এর প্রশ্নটা। 4-এর 5 নম্বরটা বলছে একটি বৃত্তে দুটি যে আছে, যেটা PQ এবং PR পরস্পর লম্ব আছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে যে QR, আর একটা যে বলছে QR, এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। দেখো ভালো প্রশ্ন, ছবি এঁকে বুঝাই তোমাদের। তো আমাদের একটি বৃত্তের কথা বলেছে, এই যে আমাদের একটি বৃত্ত, দুটি যে বলেছে, আমি দুটি যে তৈরি করছি। এই যে দেখো এখানে আমরা একটা যে দিলাম, আমাদের PQJ, এই যে PQJ আর PRJ, এভাবে দুটি যে আছে। এই দুটি যে পরস্পর লম্ব, মানে এই কোণটা 90° বলেছে। আর একটি যে যেটা বলেছে, যার দৈর্ঘ্যটা বের করতে বলেছে, সেটা QR, এই যে QRJ। তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে তোমাদের, এটা 90° কোণ বলতে PQR, যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজ এটা পরিবৃত্ত তৈরি হয়েছে। তো সমকোণী ত্রিভুজ যে এর পরিবৃত্তটা, তাহলে সেই পরিবৃত্তের পরিকেন্দ্র বিন্দুটা হবে, দেখো এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ হলে পরে এই যে QR বাহুটা, তাহলে এই QR বাহুটা কিন্তু অতিভুজ হয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের পরিকেন্দ্র বিন্দুটা হবে অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের বাহুর মধ্যবিন্দুতে, এটা আমাদের কেন্দ্র, পরিকেন্দ্র বিন্দু। এবার ব্যাসার্ধ বলে দিয়েছে আর একক, এটা ব্যাসার্ধ, OQ ব্যাসার্ধ আর OR ব্যাসার্ধ। তাহলে আমাদের এই যে QRJ আমাদের বের করতে বলেছে, QRJ এর দৈর্ঘ্য, তাহলে R + R, তাই তো, R আর R যোগ করে আমরা কত পাবো, 2R একক। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বাহ, খুব সুন্দর প্রশ্ন একটা এসেছে। চলো এই প্রশ্নের সমাধানটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। দেখো এখানে আমাদের আমি দেখাবো 4-এর 6 নম্বরটা। দুটি বৃত্ত আছে, তো দুটি বৃত্তের ছবি একটু ভালো করে আমি তৈরি করছি। একটা 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, একটা 30 সেমি, মানে একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত আছে। তাহলে আগে আমি বড় বৃত্তটাই নিয়ে নিলাম। এইভাবে একটি বৃত্ত আছে, আর এখানে আমাদের একটি ছোট বৃত্ত আছে, আমি একটা ছোট বৃত্ত নিলাম। কেন্দ্রদের মধ্যে দূরত্ব, এখানে কেন্দ্র, এই জায়গায় কেন্দ্র, এই যে দূরত্ব, এটা AB কিন্তু আমাদের বলে দিয়েছে, এখানে এই দূরত্ব কত বলে দিয়েছে, 13 সেমি বলে দিয়েছে। এটাকে আমি D ধরে নিলাম, ঠিক আছে, D। আর এখানে দেখো এবার সাধারণ স্পর্শক, এই বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক দেখো আমি তৈরি করব। এভাবে করে সরল সাধারণ স্পর্শক তৈরি করতে পারবা। দেখো এইভাবে, এবার এখানে কথা টাচ করবে এই বিন্দুতে এবং এই বিন্দুতে। ধরো এটা আমরা CD নাম দিয়ে দিলাম, এখানে একটা স্পর্শক তৈরি করছি, এখানে স্পর্শক। আমরা এখানে AC যোগ করব, এখানে আমরা BD যোগ করে দেব। তাহলে এখানে দেখো তো এই কোণগুলো কিন্তু 90° হবে, এই কোণগুলো 90° হবে, কারণ এটা জানি যে স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আচ্ছা, আমরা কি করব, এই যে AB এর সমান্তরাল করে D বিন্দু দিয়ে এখানে একটা আমরা রেখাংশ তৈরি করে নেব এইভাবে। এটার নাম আমরা কি দিয়ে দেবো, এটার নাম আমরা P দিয়ে দিলাম। এই যে দেখো P। আমাদের যে সরল সাধারণ স্পর্শক CD দৈর্ঘ্য বের করতে বলেছে, CD। দেখো CD দৈর্ঘ্য, এই CD সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য আমরা একবারে বের করতে পারবো, একটা সূত্র আছে। আমাদের এখানে ব্যাসার্ধগুলো যে বলেছি, এখানে ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ AC, ঠিক আছে, এই AC-কে আমরা R1 বললাম, R1 হচ্ছে আমাদের 8, আর BD ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা R2 ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের কত, আমাদের 3 সেমি দেওয়া আছে। দেখো
3 সেমি, সেমি। তাহলে দেখো কেন্দ্রদের দূরত্ব 13 সেমি, যেটা ডি ধরে নিয়েছি। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যে বের করার নিয়ম, এই অনুসারে সূত্রটা তোমরা মনে রাখো, একবারে বের করতে পারবা। রুট ওভার ডি স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার ডি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস দিবা, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। এই যে আমাদের সূত্রটা, ঠিক আছে। এই সূত্র ধরে মানগুলো বসাও, একবারে তোমরা এই যে সিডি, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যে বের করতে বলেছি, সিডি দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে আসবে। ওকে, চলো আমি বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে ডি বলতে 13, তাহলে আমরা 13 স্কোয়ার মাইনাস R1 8, R2 5 তার হোল স্কোয়ার। আচ্ছা 13, এখানে ধরো 13 স্কোয়ার যদি করি আমরা 169 পাবো। এটা বিয়োগ করে এটা তোমরা পেয়ে যাবে কত? আচ্ছা এখানে আমাদের 3 আছে, আমি 5 লিখে দিয়েছি। এটা আমাদের R2টা 3 আছে, 8 থেকে 3 বিয়োগ এটা 5 পাবা, 5-এর স্কোয়ার। 169 মাইনাস 5-এর স্কোয়ার 25, এটা বিয়োগ করে তোমরা কিন্তু 144 পেয়ে যাবা। আচ্ছা তাহলে বর্গমূলটা 12 পেয়ে যাবা। দেখো আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি। আচ্ছা এই সূত্রটি কী করে তৈরি হচ্ছে তোমাদের একটু আমি বলে দিই এখানে, ঠিক আছে, প্রমাণটা যদি জানতে চাই। দেখো কি করে হবে, দেখো লক্ষ্য করো, আমাদের এটা 90 ডিগ্রি, তাহলে এভাবে যে লম্ব হয়েছে, তাহলে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি পাবা। তাহলে এখানে কিন্তু দেখো এটা এখানে মিলে গেছে এই জায়গাটা, তাহলে এখানে তো 90 ডিগ্রি আছেই, 90 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র পেয়ে যাবো এই তলটা। তাহলে আয়তক্ষেত্র পেলে এখানে আমরা এ বি সমান সমান কী পেয়ে যাবো, পিডি পেয়ে যাবো। তাহলে পিডি হয়ে যাবে কত, 13 সেমি। আচ্ছা এখানে আমরা যে পিসিটা বের করি, এই যে পিসিটা কত হবে, দেখো পিসিটা পাবা তোমরা পুরো এসি থেকে বাদ দিয়ে দাও কাকে, এপিকে, এসি থেকে এপি বাদ দিব, সেটাই হবে কিন্তু আমাদের পিসি বের করতে চাইছি। এখানে আমাদের দেখো পিসিটি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখানে পিডি কিন্তু পেয়ে গেছি, পিডি পেয়ে গেলাম কত, পিডি পেয়ে গেলাম 13 সেমি, এর সঙ্গে সমান এটা 13 সেমি, এটাও 13 সেমি। তাহলে এই পিসির দৈর্ঘ্যটাও কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এখান থেকে কী করে পাচ্ছি লক্ষ্য করো, এখানে এসি যেটা আমাদের ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধ আমাদের 8, আর এপি দেখো এখানে এপি আর বিডি সমান, এই যে বিডি আমাদের আছে 3 সেমি, তাহলে এপিটা হবে কিন্তু আমাদের 3 সেমি। তাহলে এপি বিডি সমান বলতে এখানে আমরা 3 সেমি বসিয়ে দেবো। দেখো পিসিটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম, পিসিটা পেয়ে গেলাম আমরা 5 সেমি। ওকে, এটা পেয়ে গেলাম আমরা 5 সেমি। এখন দেখো সমকোণী ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, এই বাহুটা আর এই বাহুটা পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের এটা আছে বাহুটা, এই যে সিডি বাহুটা, এটাকে ভূমি বলো, তাহলে এই সিডির দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমাদের যেটা ধর্ম, সমকোণী ত্রিভুজের ধর্ম কি জানি আমরা, প্রতিভুজ এখানে কিন্তু আমাদের পিডি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। তাহলে এখান থেকে সিডি স্কোয়ার যদি মানটা বের করো, পেয়ে যাবা পিডি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। দেখো সিডির মানটা যদি বের করতে চাও, এটা রুট ওভার দিয়ে পাবা পিডিটা আমাদের দেখো যেটা আমাদের এবি কেন্দ্রীয় দূরত্ব, যেটা আমরা এখানে ডি স্কোয়ার বলতে পারবো মাইনাস, আর পিসি কিন্তু এখানে 5 পেয়েছি, যেটা 5 পেয়েছিলাম, দেখো 5-এর স্কোয়ার। দেখো এটাই তো আমাদের এসেছে, এই যেখানে আমরা 13 স্কোয়ার করে দেবো, এটা 5-এর স্কোয়ার করে দেবো। দেখো এই সরলটাতে পেয়েছি আমরা, এটা এই সরলটা পেলাম এভাবে। দেখো তোমাদের কিন্তু প্রমাণটা কিন্তু আমি দেখিয়ে দিলাম কী করে প্রমাণটা হয়, আমাদের সূত্রটা তৈরি হয়েছে। তাহলে এইভাবে তোমরা এখানে 2 মার্কের জন্য তোমরা একবার এই সূত্রটা পুট করে তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে দিতে পারবে। যদি প্রমাণ আসে, প্রয়োগ থাকে 3 মার্কের বা 4 মার্কের, তখন কিন্তু এইভাবে প্রমাণটা তোমরা উল্লেখ করে দেবা। ওকে, আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমরা আসবো 7 নম্বর প্রশ্নে। দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলছে, চলে আসবো 4-এর 7 নম্বরটা। চলো প্রশ্নটা পড়া যাক। বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক 3টি কোণের অনুপাত 1:2:3 বলে দিয়েছে, আর দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত নির্ণয় করতে বলেছে। বাহ, ভালো প্রশ্ন। চলো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করি। তাহলে আগে একটা বৃত্ত, এবার বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ তাকেই বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। নাম দিয়ে দেবো এ বি সি ডি। এই যে দেখো ক্রমিক 3টি কোণ, ক্রমিক মানে পরপর, এই কোণ এই কোণ এই কোণ। অনুপাত থেকে দেখো এই যে আমাদের 1:2:3 আছে না, তা কোণগুলো এক্স
2x 3x ধরে নিতে পারবো অনুপাত থেকে, এটা x, এটা 2x, এটা 3x, ঠিক আছে, এইভাবে ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো তো আমরা x এর মান পেয়ে যাব খুব সহজে। কিভাবে? দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, মানে এখানে এ কোণটা প্লাস সি কোণটা, এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। পরস্পর পূরক কোণ, পূরক কোণ বলে 180 ডিগ্রি। এ কোণ এক্স, সি কোণ 3x, এদের যোগফল 180 ডিগ্রি, যেটা 4x 180 ডিগ্রি, মানে 4 আছে, ঠিক আছে, 4। আচ্ছা, এটা কাটাকাটি করো। আচ্ছা, এখানে 4 4 16, 2 4 5 20, 45 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম কত? 45 ডিগ্রি। দেখো, এক্স এর মান পেয়ে গেলাম। আমাদের এখানে যেটা বলেছে, চতুর্থ কোণটি আমাদের বের করতে বলেছে, আর দ্বিতীয় কোণ এটা, আর চতুর্থ কোণ এটা, তাই তো? তাহলে আমাদের এখানে দ্বিতীয় কোণ, আমরা দ্বিতীয় কোণ যদি বের করি, দ্বিতীয় কোণ যেটা আমাদের 2x আছে, x এর জায়গায় 45 ডিগ্রি বসালাম, তো এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। 45 2 90। তা দ্বিতীয় কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো চতুর্থ কোণটি কিন্তু পেয়ে যাবো আমরা। চতুর্থ কোণটি হবে 90 ডিগ্রি। কি করে 90 ডিগ্রি হবে? এই যে দেখো, পরস্পর পূরক কোণেরা, বিপরীত কোণগুলো পরস্পর পূরক কোণ হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণে 90 ডিগ্রি হবে, 90 90 180 ডিগ্রি, তাই তো? তার জন্য আমরা চতুর্থ কোণটি 90 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দ্বিতীয় কোণ এবং চতুর্থ কোণের কি বলেছে? অনুপাত বের করতে বলেছে। অনুপাত বলতে 90 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি, তাই তো? এই যে দ্বিতীয় কোণ ও চতুর্থ কোণের অনুপাত, তোমরা কিন্তু লিখবা ভাষাগুলো। দ্বিতীয় কোণ এবং চতুর্থ কোণের অনুপাত 90 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি, সমান সমান 1 ইজ টু 1। একই জিনিস আছে বলে 1 ইজ টু 1 হয়ে যাবে, কেটে যাবে, সমান সমান। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার 1 ইজ টু 1। ভালো একটা প্রশ্ন ছিল। আচ্ছা, চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। দেখো, 8 এর প্রশ্নটা পড়া যাক। কি বলছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান নির্ণয় করতে বলেছে। আজকের ক্লাসে দেখো অঙ্কগুলো কিন্তু ভালো ভালো বেরোচ্ছে। চলো আমরা 8 নম্বরটা তোমাদের দেখাবো। এখানে সমকোণী ত্রিভুজ বলেছি, তাহলে সমকোণী ত্রিভুজের একটা ছবি আঁকি আমি। 8 নম্বরটা এভাবে আমি একটা নিয়ে নিলাম, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের নাম ধরো, এটা এ, এটা বি, এটা সি। এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে বি কোণটা আমাদের 90 ডিগ্রি, আর কোণ এ প্লাস কোণ সি, এই দুটো কোণ মিলে আবার 90 ডিগ্রি হবে। সূক্ষ্ম দুটি কোণে সমকোণী ত্রিভুজের এই যে সূক্ষ্ম কোণ দুটির যোগফল 90 ডিগ্রি হয়। এখান থেকে যদি আমরা কার মানটা বের করে নেব, এখান থেকে আমরা ধরো এ কোণের মানটা যদি বের করে নিই, তোমরা এখানে 90 ডিগ্রি মাইনাস কোণ সি লিখতে পারবা। এবার আমাদের যাদের আছে দেওয়া, তাদের টুকছি আমি। দেখো, সাইন স্কোয়ার এ আছে প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি আছে, এর মান বের করতে বলেছে। দেখো, খুব ভালো প্রশ্ন আছে একটা। তো সাইন স্কোয়ার এ কোণের মানটা বের করেছি, এই যে 90 ডিগ্রি মাইনাস সি, কোণ সি কোণ চিহ্ন না দিলেও হবে, সি দিয়ে আমরা সি কোণকে বোঝাবো, প্লাস সাইন বি কোণের মান 90 ডিগ্রি। তো সাইন স্কোয়ার বি কোণ যা আছে, বি কোণের জায়গায় আমরা 90 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস আর সাইন স্কোয়ার এখানে সি কোণ আছে, সি কোণ আমরা দিয়ে দিলাম, যেটা আছে সেটা থাক। চলো, এখানে আমরা পুরো কোণের সূত্র লাগাবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা। তো এটা তোমরা পেয়ে যাবা কস স্কোয়ার সি পেয়ে যাবা, কস থিতা। সাইন 90 ডিগ্রির মান তোমরা জানো 1, সাইন 90 ডিগ্রির মান, আর স্কোয়ার আছে তো 1 স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার সিটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, কস স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি এক জায়গায় করলাম, আর 1 স্কোয়ার 1 এদিকে ফেলে দিলাম। আচ্ছা, তোমরা জানো সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি কোণটা যদি একই হয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার বর্গ প্লাস কস স্কোয়ার বর্গের সমষ্টি এটা 1 হয়ে যায়, এটা সূত্র আছে। তাহলে এদের মান কিন্তু 1 পেয়ে গেলাম, আর এখানে একটা 1 ছিল। তাহলে 1 1 যোগ করে কত পেয়ে যাবে? 2। তাহলে দেখো, আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে গেল 2। এদের যে মান বের করতে বলেছিল, মানটা কত পেয়ে গেলাম? 2। চলে আসবো আমরা 9 নম্বর প্রশ্ন। এটা সমান দেওয়া আছে, আর এই যে ট্যান থিতা যেটা আছে 10 থিতা, যে কোণটা আছে এটা সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে ট্যান 9 থিতার মানটা বের করতে বলেছে। খুব সহজে আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, 9 নম্বরটা দেখো।
4 9 নাম্বার। আচ্ছা, আমাদের আছে সাইন tan থিটা সমান cos 8 থিটা আছে। তো দেখো তো আমরা কি করছি। আচ্ছা, এখানে এই যে cos কে আমরা সাইন করে দিলাম, তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখে দিলাম। দেখো পুরো কোণ সূত্র সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, আবার এটা ফিরে আসবে। তা এটা থেকে এটা হলে এটা থেকে এটা হয়, আমরা পুরো কোণের সূত্র ব্যবহার করেছি, এটা কিন্তু মনে রাখবা। উভয় দিকে সাইন সাইন ভ্যানিশ করো, তাহলে 10 থিটা এইদিকে রয়ে যাবে, আর এইদিকে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। থিতাগুলো একদিকে করে 10 আর এদিকে প্লাস হয়ে যাবে 8, তাহলে এদিকে 18 থিতা পেয়ে যাবা। এটা হচ্ছে 90 ডিগ্রি 18। দেখো এখানে তোমরা যেহেতু সরলটা করো 18 পাচ্ছে কিন্তু 90 হয়, তাই আমরা থিতার মানটা কত পেয়ে গেলাম, থিতার মানটা পেয়ে গেলাম 5 ডিগ্রি। আমাদের মান বের করতে বলেছে tan 9 থিতা, তাই তো tan 9 থিতা, থিতা বলতে 5 ডিগ্রি, tan 45 9 পাচ্ছে 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মানটা আমরা 1 জানি, অ্যান্সারটা কিন্তু আমাদের 1 হয়ে গেল। চলে যাব আমরা পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 10এর প্রশ্নটা বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। চলো, তাহলে এখানে ঘনকের কথা বলেছে 4 10 নম্বর, তাই তো। তাহলে এখানে আমরা করব কি, দেখো ঘনকের ধারের দৈর্ঘ্যটা আমরা এ ধরে নিলাম, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য এ হলে ঘনকের সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা কত হবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a²। এবার ধারের দৈর্ঘ্য 50% বাড়াবে, মানে ধারের দৈর্ঘ্য তো এ ছিল প্লাস এর 50%, মানে এর 50/100 50%, তাহলে এতটা হবে এখন ধারের দৈর্ঘ্য। যদি সরল করো না, কাটাকাটি করে তো এটা 2 পেয়ে যাবা, a/2, তো এটা পেয়ে যাবা ভগ্নাংশের যোগ বিয়োগ করে 3a/2 পাবা, এইভাবে হয়ে যাবে ধারের দৈর্ঘ্যটা। তাহলে এই ক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা 6 × a², এ বলতে 3a/2 তার হোল স্কোয়ার, এত বর্গ একক, এটা সরল করে না, এটা 9/4 a² হয়ে যাবে। আচ্ছা, আমরা কাজ করি, আমরা এভাবে সরলটা করছি, দেখো আচ্ছা কাটাকাটি তো করে দিচ্ছে এখানে, এটা হয়ে যাবে 2 দিয়ে 4, 2 3 6, তাহলে 9 3 27, 27/2 a², এটা পেয়ে গেলাম। তো দেখো ক্ষেত্রফলটা কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে, তাহলে কতটা বাড়লো সেটা যদি বের করবো, তাহলে আমাদের এখানে যদি আমি দেখাই ক্ষেত্রফল বাড়লো, এই যে 27/2 a² থেকে 6a² বাদ দাও, বড় থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে এটা দেখবা এটা 2, এটা হয়ে যাবে 6 দিয়ে 12, এটা 27a² পাবা, এদিকে 12a² পাবা, এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে দেখো এটা পেয়ে যাবা, এটা 5a², আর এটা পেয়ে যাবা 15/2 a² পাবা। এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে এটাই বের করতে বলেছে। দেখো শতকরা বৃদ্ধি পাওয়ার যারা নিয়ম, দেখো যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটা উপরে দাও। এবার কি থেকে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 6a², 6a² থেকে বৃদ্ধি পেয়েছে সেটা নিচে দিবা, আর শতকরা যেহেতু 100 দিয়ে গুণ করবা, এভাবে তোমাদের সরলটা করে নিতে হবে, একেই বলা হয় শতকরা বৃদ্ধি। চলো এখানে সরলটা করি। আচ্ছা, এখানে 15a²/2 ছিল আমাদের, আর এটা তাহলে দেখাই, এটা উল্টে যাবে 1/6a² হয়ে যাবে, ইন্টু 100 আছে আমাদের। তাহলে এখানে a² কেটে দেব, এখানে 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6, আর 3 পাচ্ছে 15, এভাবে হবে। আচ্ছা, এখানে এটা 50 পাবা, আর এটা 2 দিয়ে কাটাকাটি করলে এটা 25 পেয়ে যাবা। তাহলে আমাদের এখানে 5, আর এখানে আমাদের 25 রয়ে গেল, 5 25-এ গুণ করে কত হবে, 125%। তাহলে শতকরা ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে সেটা হবে কত বৃদ্ধি পাবে, 125% বৃদ্ধি পাবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্ন, আচ্ছা এখানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে
পরের পেজে আমরা যাব। দেখো এখানে যেটা বলেছি, এই যে আমি এক জায়গায় করে দিলাম প্রশ্ন দুটো। এই দেখো, দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, এখানে কিন্তু ব্যাস বলেছে, এখানে ব্যাসার্ধ বলেছে, তাহলে এত সেমি দৈর্ঘ্যের মানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে এটা গুলি তৈরি করবে, তাহলে এটা তাহলে আমাদের বড় গোলক আছে, বড় গোলকটাকে গলিয়ে ছোট ছোট মানে গোলক তৈরি করবে, কতগুলি গুলি পাওয়া যাবে। কিন্তু এখানে আমাদের উল্টো বলে দিয়েছে, যেটা বড় গোলক তার কিন্তু ব্যাস বলেছে আর, তাহলে ব্যাসার্ধ হবে r/2, তাহলে আমাদের বড় গোলকটারই ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে, ছোট গোলক টিচ্ছে, কথাটা কিন্তু এখানে উল্টো বলে দিয়েছে, প্রশ্নটা কিন্তু ঠিক বলেনি। তাহলে আমাদের কি হবে, এটা হবে কিন্তু আমাদের ব্যাসার্ধ, ব্যাসের জায়গায় তোমরা এখানে ব্যাসার্ধ লিখবা, প্রশ্নটা একটু ঠিক করে দিচ্ছি। আর এই ক্ষেত্রে এখানে যে আমাদের ব্যাসার্ধ বলেছে, এটাই হবে কিন্তু আমাদের ব্যাস, তারপরে কিন্তু আমাদের ঠিক হবে, কারণ এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, বড় গোলকটাকে গলাবে যার ব্যাসার্ধ আর সেমি, আর একে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি হবে, ঠিক আছে, মানে গুলি তৈরি হবে, গুলিগুলি হচ্ছে গোলক, তার যে ব্যাসার্ধ তৈরি হবে মানে ব্যাস হবে, ব্যাসটা হবে আর, তাহলে ব্যাসার্ধ হবে r/2, মানে ব্যাসার্ধ ছোট হওয়া দরকার, তাই না? তারপরে তো আমরা বুঝতে পারবো কতটি ছোট গুলি বা গোলক তৈরি হবে। তাহলে আমাদের এখানে ব্যাস বলেছে বলে ব্যাসার্ধ হবে বড়টা, আর এটা ব্যাসার্ধ বলেছে, এখানে ব্যাস হবে, এই জিনিসটা ঠিক করে নিয়ে দেখবো, তারপরে আমাদের কিন্তু অঙ্কটা হবে। চলো অঙ্কটা করে দেখা এরপরে। তাহলে অঙ্কটা দেখো, যে প্রথমে যেটা বড় যে লোহার গোলক ছিল তার আয়তনটা বের করব, আর ছোট যে গুলিগুলো তৈরি হবে ছোট গোলকগুলো, সে একটি গোলকের একটি ছোট গুলির আয়তন বের করব, এবং বড় গোলকের আয়তনটাকে একটি গুলির আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি গুলি তৈরি হবে তা আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, চলো এটা হচ্ছে 4-এর 11 নম্বর প্রশ্নটা। তা বড় গোলকের আয়তন কত হবে, গোলকের আয়তন সূত্র 4/3 পাই, ব্যাসার্ধ দেখো আর, তাহলে 4/3 পাই r কিউব, এটা হচ্ছে বড় গোলকের আয়তন, আর গুলিগুলির একটি গুলির আয়তন, একটি গুলির আয়তন 4/3 পাই, দেখো এখানে কিন্তু আমাদের একটি গুলির ব্যাস হচ্ছে এখন আর সেমি, ব্যাস ধরে নিয়েছি, তাহলে ব্যাস আর সেমি হলে ব্যাসার্ধ কত হবে r/2, তাহলে এখানে হবে দেখো এটা হবে আমাদের r/2, দেখো ব্যাসার্ধটা আগে চেয়ে ছোট হয়ে গেল, তার তার কিউব, ওকে 4/3 পাই r কিউব। দেখো এটা সরল করে কিন্তু আমরা পেয়ে যাব কতটি আমাদের গুলি পাওয়া যাবে, সেটা এটা আমরা যদি কেটে দিই, তাহলে এখানে রয়ে গেল আমাদের r কিউব, আর এটা r কিউব/2 এর কিউব, এটা 8 হয়ে যাবে। আচ্ছা একে যদি সরল করো না, তা দেখো উপরে কিন্তু আমাদের r কিউব আছে, তাহলে r কিউব, আচ্ছা এইভাবে দেখা যায় একটু, আমি যে উপরে r কিউবটা বসিয়ে দিবা, ভগ্নাংশটা এখানে আছে, এটা আমাদের ভগ্নাংশ, r কিউব/8 পেয়েছে না, তাহলে এই ভগ্নাংশটা গুণ দিয়ে এটা উল্টে যাবে, 8 এটা r কিউব হয়ে যাবে, এভাবে সরলটা ভাঙতে হয়, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে এখানে আমাদের কিন্তু 8 রয়ে গেল, তাহলে 8টি গুলি তৈরি হবে, বড় গোলকটাকে গলিয়ে আর সেমি ব্যাসার্ধর গোলককে গলিয়ে যে ছোট গুলি তৈরি করবে, যে গুলিগুলির ব্যাস বলেছিল আর সেমি, ব্যাসার্ধ r/2, সেই কতটি গুলি তৈরি হবে, 8টি গুলি তৈরি হবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, এরপর 12 নম্বর প্রশ্ন। দেখো যদি দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে এভাবে, আর একটা এভাবে সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এর মান বের করতে বলেছে, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। দেখো এইভাবে প্রশ্নগুলো আমাদের যে করতে হবে, দেখো করবে এটা 4-এর 12 নম্বরটা। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তোমাদের যে এটা দেখালাম সেট, ঠিক আছে, 6 নম্বর সেট, 6 নম্বর সেট থেকে পার্ট 1 ক্লাস, পার্ট 1 ক্লাসের এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করে দেখালাম 1 থেকে 4 অবধি। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে তোমাদের শেয়ার করে দিতে হবে, এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো দেখো কি বলছে। আচ্ছা এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা যদি আমি টুকে নিই, আমাদের আছে এইভাবে আছে, দেখো এখানে i=1 থেকে n অবধি xi, এবং এটা 12 আছে। আচ্ছা একে প্রথমে আমরা ভেঙে নিচ্ছি, দেখো এটাকে যে ভেঙে নিই, তাহলে এটা এভাবে লিখতে পারবা 1, এটা xi, একে মাল্টিপ্লাই এর সঙ্গে করলাম, আর এখানে যদি এর সঙ্গে দাও, তা দেখো এটা কিভাবে হবে, এটা মানে এটা এভাবে হবে না, এটা বাইরে করলাম, এই যে আমাদের i 1 থেকে n অবধি, তাই তো,
মানে এখানে যদি বলি মানে এটা আচ্ছা এটা এটা 7টা এখানে দিলাম। ওকে? তো এটাকে যদি ভাঙা যায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙবা। প্রথমটা কোনো কিছু হবে না। প্রথমটা আমরা রেখে দিলাম। এই যে xi থাক এটা। তাহলে এখানে দেখো এটা ভাঙবো এভাবে, এই যে 7টা যোগ হবে, সামেশন মানে যোগ 1 থেকে n। তাহলে 7টা আমাদের যোগ হবে কতবার হবে? হ্যাঁ, n সংখ্যক। এই যে 7টা হবে আমাদের কত সংখ্যক? n সংখ্যক। এটা হবে আমাদের n সংখ্যক। n সংখ্যক। এভাবে হবে আমাদের এদিকে 12 আছে। তা 7 যোগ 7 যোগ 7 যোগ করতে করতে কতটি 7 আছে? nটা 7 আছে, মানে 1 থেকে n 7টা আছে nটা। তাহলে এবার তোমাদের এখানে আমি দেখাবো, এটা আমি রেখে দিলাম। দেখো i সমান 1 থেকে n অবধি xi এটা রয়ে গেল। তাহলে 7 আছে কটা? 7 আছে এখানে nটা। তাহলে এখানে আমরা 7n লিখতে পারবো। কি করে দেখো, 7 যদি 2টা হতো তাহলে 7 7 যোগ করে কত হবে? 14। ঠিক আছে? এবার 7 2 আছে বলে 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে 14, তাই না? 7 3টা হলে 21, তাহলে 7 3 21, এভাবে কিন্তু গুণ হয়ে যাবে যতগুলি 7 আছে, মানে nটি 7 আছে মানে 7n। ওকে, এভাবে কিন্তু 7n পেয়ে যাবে এটা। তাহলে এখানে আমাদের 12। এইভাবে একটু সাজিয়ে নিলাম বুদ্ধি করে এটাকে। চলো পরের আরেকটা আছে পাঠ, এবং সামেশন i সমান 1 থেকে n অবধি। এটা দেখো, এটা একটুকে নিই, এটা হচ্ছে আমাদের xi প্লাস 3 দেওয়া আছে, সমান কত আছে? এদিকে 72 আছে। তাহলে আগের মতো যদি এটাকে ভেঙে নিই না, একদম আগের মতো করে, তাহলে এটা i 1 থেকে n xi প্লাস, তাহলে এটা আমার কত হয়ে যাবে? এটা যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তো 3n হয়ে যাবে না? তো আগেরটা কিন্তু ভেঙে বুঝিয়ে দিলাম কি করে আমাদের 7n হলো। ওই নিয়ম অনুসারে এটা কিন্তু আমাদের হয়ে যাবে 3n, মানে n কটা আছে, সরি 3 কটা আছে nটি, মানে 3n। আর এদিকে আমাদের 72 রয়ে যাবে। এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা এই যে 2 থেকে 1 বিয়োগ করব। তা দেখো এই পার্টটা আমাদের সমান চলে এসেছে না, এটা কিন্তু কেটে যাবে বিয়োগ করলে পরে। তাহলে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 যদি করি তাহলে আমাদের এই পার্টটা কিন্তু কেটে যাচ্ছে। এটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমাদের রয়ে যাবে এই যে দেখো, এই যে 3n, এটা মাইনাসটা প্লাস হবে 7n। এই পার্টটা কিন্তু আমাদের কেটে যাবে যদি বিয়োগ করছি। আর এখানে 72 থেকে বিয়োগ হবে কত? 12 বিয়োগ হবে। এটা হবে আমাদের 10n। এটা বিয়োগ করে তোমরা 60 পেয়ে যাবা। 10 দিয়ে এটা কাটাকাটি করলে এটা কিন্তু 6 হয়ে যাবে। তাহলে n এর মানটা দেখো, n এর মানটা কিন্তু আমরা 6 পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাও কিন্তু আমাদের ভালো একটা অঙ্ক ছিল, তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এরপরে যে বড় প্রশ্নগুলো আছে আমি পার্ট 2 ক্লাসে নিয়ে আসবো। এই যে সেট যে 6 আছে, 6 নম্বর সেট থেকে বড় প্রশ্নগুলো পার্ট 2 ভিডিও তোমাদের পরবর্তী যে ক্লাসটা আসবে, ঠিক আছে, এটাই ক্লাস পাবা এবং খুব শীঘ্রই ক্লাসটা পেয়ে যাবা। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক পার্ট 1, সেট 6 নম্বরের সেট থেকে পার্ট 1 ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেল। তো যেটা বললাম, তোমাদের ভিডিওগুলো তো অবশ্যই লাইক এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে বন্ধুদের কাছে। তার পরবর্তী ক্লাসটা আমি নিয়ে চলে আসবো, যেটা আমি বলে দিলাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।